1,12,455 কোটি টাকার মতো একটা বরাদ্দ ছিল মানে ভর্তুকি, কিন্তু এইবার এটা বাড়িয়ে দেখা গেল যে 1,17,455 কোটি টাকার মতো ভর্তুকি, প্রণোদনা এবং ক্যাশ লোনের একটা বাজেট বরাদ্দ রেখেছে। 7.5% মূল্যস্ফীতি লক্ষ্য নির্ধারণ করা আসলে বাস্তবসম্মত মনে করছে না অর্থনীতিবিদরা। ইউরোপ এবং বিশ্বের অন্যান্য জায়গায় যে ফুটবলের যে জার্গনগুলো আছে বা ফুটবলের যে স্ল্যাংগুলো আছে, মজার মজার অদ্ভুত ধরনের কিছু শব্দ ব্যবহার করা হয়, এগুলোর সাথে তারা এবার পরিচিত হতে যাচ্ছেন। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে যারা প্রতিদিন পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্যই আমাদের বিশেষ এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে প্রতিবেদকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল যখন বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সাবসিডিজ কমানোর জন্য তাগিদ দিচ্ছে বাংলাদেশে, তখন এই সাবসিডিজ বাড়ানো হচ্ছে। অর্থাৎ আসন্ন বাজেটে অন্যান্য আগের বছরের তুলনায় সাবসিডিজ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে কথা বলছি রূপায়ার সাথে। রূপায়া, মানে সরকার কি কি খাতে বাজেটে সাবসিডিজ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং কি পরিমাণ? প্রতিবারের মতোই বিদ্যুতে এবং কৃষিতে হলো যে পরিমাণ ছিল, সাবসিডিজ ছিল, ভর্তুকি ছিল, সেটা এখনো সমান আছে। বিদ্যুতে ছিল হলো যে 37,000 কোটি টাকার মতো, এবার আর হলো যে কৃষিতে ছিল 17,000 কোটি টাকার মতো, যেটা আগে তো অনুরূপই আছে বলা যেতে পারে। কিন্তু এইবার দেখা গেল যে সারের উপর আলাদাভাবে 27,000 কোটি টাকার একটা মানে ভর্তুকি সরকার দিয়েছে। তো এই বিষয়গুলো এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে হলো যে গতবারে আমাদের ভর্তুকি ছিল, ভর্তুকি, ইনসেনিটিভ মানে প্রণোদনা, পাশাপাশি ক্যাশ লোন, এই সব কিছু মিলে ছিল যে মোট বাজেটটা ছিল 1,12,455 কোটি টাকার মতো একটা বরাদ্দ ছিল মানে ভর্তুকি। কিন্তু এইবার এটা বাড়িয়ে দেখা গেল যে 1,17,455 কোটি টাকার মতো ভর্তুকি, প্রণোদনা এবং ক্যাশ লোনের একটা বাজেট বরাদ্দ রেখেছে, যেটা আগের তুলনায় অনেকটাই বেশি। এবারে হলো যে দেখা যাচ্ছে যে যেহেতু এক কথারে হলো যে করোনার পর থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পাশাপাশি বর্তমানে যে সার্বিক পরিস্থিতি, মার্কিন ইসরায়েল যে একটা মানে যুদ্ধ বা পরিবহনের যে সমস্যা দেখা যাচ্ছে বৈদেশিক বাজারে, এই বিষয়টার কারণে হলো যে আপনার মানে সারের উপর আলাদাভাবে বাজেটটা দিয়েছে তাদের। এবং এই বিষয়ে বিশেষজ্ঞ, বিশেষ করে হলো যে অর্থনীতিবিদের সাথে, অনেক সময় তো মানে এই যে স্ট্রেট অফ হরমুজ, জি জি, এই দিক দিয়ে আমাদের অনেক সার আসে, তো যে কারণে সারের উপরে যাতে মানুষের মানে সারটা একটা খুবই গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট কৃষির, এই কারণে জি আলাদা। এই ক্ষেত্রে অর্থনীতিবিদরা এটা বলছেন যে মূলত আসলে বাংলাদেশে 40,000 থেকে 50,000 কোটি টাকার মতো একটা বরাদ্দ হলে মূলত আসলে জিনিসটা মানে বাংলাদেশের মানুষের উপর চাপ কমে। কারণ সারে যদি চাপ মানে দাম বেড়ে যায়, অবশ্যই কৃষিতে চাপ বাড়বে। কৃষিতে চাপ বাড়া মানে হলো যে জনগণের প্রোডাকশন কস্ট বেড়ে যাবে এবং এটা অনেক বেশি বেড়ে যাবে। তো এই জন্য বলছে যে 40,000 50,000 কোটি টাকার মতো আমাদের বাংলাদেশে, যদিও মানে ওনারা মনে করছেন অর্থনীতিবিদরা যে আসলে আমাদের দরকার, তারপরেও যে সরকার 27,000 কোটি টাকা আলাদা করে বরাদ্দ রেখেছেন ভর্তুকির জন্য, এটাকে ওনারা সাধুবাদ জানিয়েছেন। তবে এখানে ওনারা আরো একটি মানে আশঙ্কা প্রকাশ করছেন। দেখা যাচ্ছে যে এই সার এবং ফার্টিলাইজারটা ওয়ার্ল্ড মার্কেটে দেখা যাচ্ছে পার মেট্রিক টন $400 থেকে $800 আপ ডাউন করছে। কিন্তু যদি এই যে আমরা যদি $800 কিনতে চাই আমাদের সারটা, তাহলে দেখা যাচ্ছে যে এটা অনেক বেশি হয়ে যাবে। এটা 27,000 কোটি টাকা দিলেও আসলে এই বরাদ্দটা মানে এই ভর্তুকিটা আসলে জনগণের উপর চাপ কমাবে না, বা সরকারের মানে এটা আমরা আমাদের সারটা ঠিক বহু দামে কিনতে হচ্ছে। এছাড়া তবে এখানে একটা কথা বলছি, যদি আমরা রাশিয়া থেকে কিনতে পারি, যদিও এখানে একটা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আমাদের বাংলাদেশের একটা চুক্তি হয়েছে, এটাকে নিয়ে ওনারা উদ্বেগ প্রকাশ করছে, বাণিজ্য চুক্তি। জি জি, এটা কারণ দেখা যাচ্ছে যে রাশিয়া থেকে যদি আমরা সার কিনতে চাই, তাহলে আমরা 400 মেট্রিক টনে মানে $400 পার মেট্রিক টনে কিনতে পারবো, মানে অর্ধেক দামে। জি, অর্ধেক দামে কেনার একটা সম্ভাবনা আছে। কিন্তু যেহেতু বাণিজ্য চুক্তিটি হয়েছে, এটা আসলে কতটুকু আমাদেরকে আসলে মানে আমরা যে কতটুকু আসলে রাশিয়ার সাথে এই বিষয়ে মানে আগাতে পারবো, যে নেগোসিয়েশনে যেতে পারবো, এটা নিয়ে মানে অর্থনীতিবিদরা উদ্বেগ জানাচ্ছে। এবং এটা নিয়ে সরকারের কাছে তারা এই বিষয়টি সংখ্যাটা জানিয়েছে, কিন্তু সরকারের কাছে সেরকম প্রত্যুত্তর মানে অর্থনীতিবিদরা পায়নি, এটা ওনারা জানিয়েছে।
জানিয়েছেন। এছাড়া আরও বলেছেন যে বাজেটের বিষয়ে যে ভর্তুকি, এছাড়া আরও অর্থনীতিবিদ বা ট্রেড রিসার্চার বরকতুল্লাহ মারুফ ওনারাও জানিয়েছেন যে সামনে যেহেতু একটা এলডিসি হওয়ার সম্ভাবনা, এলডিসি গ্রাজুয়েশন হওয়ার সম্ভাবনা রয়েছে, তো এলডিসি যদি গ্রাজুয়েশন হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু মানে আমাদের কিন্তু আসলে সেই অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, যেভাবে আসলে এক্সপোর্টের মার্কেটটা, জি আমরা বেশিরভাগই এখন আরএমজির উপর ডিপেন্ড করি, এখন আরএমজি এবং পাশাপাশি ওষুধ মার্কেট। তো ওনারা এই সব কিছুর পাশাপাশি উনি এটাও বলেছেন যে আমরা আমরা এই সব জায়গা থেকে মানে সেই এক্সেসটা পাবো না আগের মতো। এছাড়া আরও বিষয় হলো যে ভর্তুকির বিষয়টা, ভর্তুকি যে কমাতে হবে, মানে ভর্তুকি কমানোর উপর একটা তাগিদ তখন বিশ্ব বাণিজ্য থেকে পড়বে। তো আমরা যদি এখনই অভ্যস্ত না হই, এবং উনি এটা উল্লেখ করেছেন যে বাংলাদেশ মোটেও এলডিসি গ্রাজুয়েশনের জন্য একেবারেই প্রস্তুত না। উনি বলেছেন যে বিগত সরকারের যে পরিসংখ্যান তারা প্রকাশ করেছে সেখানে অবশ্যই অনেক ত্রুটি রয়েছে, যেটা আসলে উচিত হয়নি, এবং এটার ভিত্তিতে যদি আমরা এলডিসি গ্রাজুয়েশনের দিকে আগাই, এটা আসলে মানে বাংলাদেশ এটার জন্য মোটেও প্রস্তুত না আর কি। আসন্ন বাজেটে সরকার একটা উচ্চভিলাষী মূল্যস্ফীতির টার্গেট সেট করেছে এবং সেটা হচ্ছে 7.5। কিন্তু দেখা যাচ্ছে যে গত প্রায় 2.5 বছর ধরে আমাদের যে মূল্যস্ফীতি সেটা 9-এর কাছাকাছি। তো এবারও এই মাসেও দেখা গেছে গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ 9.42 ছিল মুদ্রাস্ফীতির হার। তো এ নিয়ে এই মূল্যস্ফীতি আসলে সরকার এই টার্গেটে পৌঁছাতে পারবে কিনা, এটা নিয়ে আসলে বিশ্লেষকরা সন্দিহান। তো এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক মোহাম্মদ আলামিন। সরকার এই যে এই 2025-26 অর্থ বছরের বাজেটে 7.5 লক্ষ্যমাত্রা সেট করেছে আপনার মূল্যস্ফীতির। তো এত কমানো কি আসলে সম্ভব, কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসন্ন 26-27 অর্থ বছরের জন্য সরকার যে বাজেট দিতে যাচ্ছে সেখানে মূল্যস্ফীতি লক্ষ্য নির্ধারণ করেছে 7.5। তো আমাদের বর্তমানে অর্থনৈতিক বাস্তবতা যেটা বলছে, মানে বিভিন্ন ধরনের জিনিসের দাম ইতিমধ্যে বাড়তি বা ধারাবাহিকভাবে গত কয়েক মাস ধরে আবারও ধারাবাহিকভাবে মূল্যস্ফীতির বাড়ছে। হ্যাঁ, গত 16 মাস ধরে মানে টানা বাড়ছে, মানে আমরা যদি বলি ট্রেন্ডটা হচ্ছে ঊর্ধ্বমুখী ট্রেন্ড। হ্যাঁ, যেমন গত 5 মাসের হিসেবটা দেখলে এর মধ্যে 3 মাসই হচ্ছে 9% উপরে, এবং আপনি জানেন গত মে মাসে গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে। তো সব মিলিয়ে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তো এমন প্রেক্ষাপটে আসলে 7.5% মূল্যস্ফীতি লক্ষ্য নির্ধারণ করা আসলে বাস্তবসম্মত মনে করছে না অর্থনীতিবিদরা। তারা বলছে যে বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি, আসলে তারপরে সরকারের যে পলিসি, সব মিলিয়ে আসলে এটা সম্ভব না। এছাড়া আমাদের বিভিন্ন মানে জিনিসের দাম আসলে আমরা আমদানি করে থাকি অনেক কিছুই, সে আন্তর্জাতিক বাজারেও আসলে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। এমন প্রেক্ষাপটে আসলে এই লক্ষ্য নির্ধারণ করা আসলে কঠিন হবে, মানে খুবই কঠিন। কারণ শুধু মানে অর্থনৈতিক বাস্তবতার দিকে যদি আমরা আসলে যাই, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার আমাদের যে প্রাইভেট ক্রেডিট গ্রোথ খুবই কম, এরপরে ধরেন যে কর্মসংস্থান নাই, এরপরে এনার্জি মার্কেটে মানে ওয়ার্ল্ড ওয়াইডই ইরান যুদ্ধের কারণে তেলের বাজার ঊর্ধ্বমুখী। আবার অনিশ্চয়তা দেখা গেছে, ডলারের দাম বাড়তির মধ্যে আছে, একটা ফ্লাকচুয়েশনের মধ্যে আছে। এর মধ্যে আসলে কঠিন। এমনি বিশ্লেষকরা কি বলছেন, অর্থবিদরা, যে মানে এত ধরেন যে টার্গেট কম ধরা হয়েছে, এই টার্গেট এত কমাতে তারা কি মেকানিজম নিতে পারে বলে আপনার কাছে মনে হয় সরকার?
এখানে সরকার আসলে কি স্ট্র্যাটেজি নিবে এটা আমরা আগামীতে দেখতে পারবো। আহ, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী আসলে বর্তমানে কি 2000 পরিস্থিতি আছে যা দেখছেন আর কি? বর্তমানে আপনি জানেন যে সম্প্রতি সরকার যেটা বললেন এনার্জি মানে মার্কেট আসলে ঊর্ধ্বমুখী আছে। আমাদের ইতোমধ্যে 2বার বিদ্যুতের দাম বিদ্যুতের বাড়ানো দাম হয়েছে। বেড়েছে, জ্বালানি তো তেলের দাম বেড়েছে, এর প্রভাবটা তো আসলে বাজারের সব জায়গায় পড়ে যায়। মানে পরিবহন সেক্টর ট্রান্সপোর্টে, থেকে হ্যাঁ। শুরু করে জিনিসপত্রের মানে ইন্ডাস্ট্রিতে মানে বিদ্যুৎ প্রয়োজন হয়, সেখানে উৎপাদিত পণ্য হয়, এর প্রভাব আসলে সব দিকে। তো সেই ক্ষেত্রে মূল্যস্ফীতি তো আসলে বাড়ানোর মানে কমানোর এই জন্যই গত কয়েক মাস ধরে মূল্যস্ফীতি বাড়ছে। এর মধ্যে আবার সাধারণত আমরা দেখি যে বাজেট হলেই কিছু জিনিসের উপরে কর আরোপ করা হয় এবং সেইগুলোর মূল্যও বেড়ে যায়। আরও একটা বিষয় হচ্ছে আগামী অর্থবছরের শুরু থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে। তো এইটারও একটা প্রভাব পড়বে, কারণ আমরা সাধারণত যেটা দেখে থাকি যে সরকারি কর্মকর্তা তো খুবই কম, প্রায় 20 লাখের মতো। সেটা যাই হোক না কেন, নাকি আমরা তার আমাদের কম? আমাদের মানে বাজার ধরেন যে 20 লাখ, ধরেন 20 লাখের মতো সরকারি কর্মচারী, হ্যাঁ, তো 20 লাখ কর্মচারী যদি বেতন তাদের বেড়ে যায়, তাহলে তারা তো উচ্চ মূল্যে জিনিসপত্র কিনবে। তাহলে উচ্চ মূল্যে যদি তারা জিনিসপত্র কিনে, তাহলে ওই মূল্যে তো আর আমাদের যারা আমরা বেসরকারি চাকরিজীবী, মানে বেসরকারি চাকরিজীবী, তারপরে ইনফর্মাল ইকোনমিতেই তো সবচেয়ে বেশি মানুষ, তাদের তো ওই টাকাই কিনতে হবে। তার মানে মানে ইনফ্লেশন থেকে তো বাঁচার উপায় নাই, মানে না না, কোনোভাবেই উপায় নাই, কারণ আমাদের যে মানে মার্কেট যারা আসলে ডমিনেট করে তারা তো আসলে ইচ্ছা মতো সবকিছু করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে জিনিসের দাম বেড়ে যাবে। আর যেহেতু আমাদের মানে মজুরির হার বাড়ছে না অন্যান্য বেসরকারি খাতে, বিবিএস এর সর্বশেষ তথ্য অনুযায়ী মজুরির হার 8.12 বা কিছুটা বেশি। তো সেখানে আমাদের মূল্যস্ফীতির রেট হচ্ছে 9.42, প্রায় 9.5%। তো এই হিসেব করলে আসলে কঠিন চাপে থাকবে মানুষ। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আমরা প্রতিদিনই বিশেষ রিপোর্ট ছাপাচ্ছি। তো এবারকার বিষয় হচ্ছে যে ইউরোপ সহ বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ দর্শক এবার যাবেন যুক্তরাষ্ট্র এবং কানাডাতে ফুটবল খেলা দেখতে। তো সেখানে তারা সঙ্গে নিয়ে যাবেন মজার তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, শব্দ, স্ল্যাং, ফুটবল রিলেটেড যে শব্দগুলি। তো এই বিষয় নিয়ে আমরা কথা বলছি আমাদের হেড অফ স্পোর্টস রুবায়েত। এইবার যে মানে যাচ্ছে, তো আমরা নতুন কিছু শব্দ পাবো আশা করছি। তো আসলে কেমন বিষয়টা? যারা ফুটবল দেখেন তাদের হয়তো অনেকেই এই শব্দগুলোর সঙ্গে পরিচিত, আবার কিছু শব্দের সঙ্গে অপরিচিত থাকতে পারেন। কিন্তু উত্তর আমেরিকা, বিশেষ করে উত্তর আমেরিকার সব থেকে বড় দুটি দেশ আয়তনের দিক থেকে যদি বলি, যুক্তরাষ্ট্র এবং কানাডা, তাদের দর্শকরা কিন্তু যারা একদম কোর আমেরিকান বা কোর ক্যানাডিয়ান, তারা কিন্তু ফুটবলটা অতটা দেখেন না, সেটা তাদের পছন্দের খেলাও না। ওখানে কানাডায় আইস হকি সব থেকে জনপ্রিয়, যুক্তরাষ্ট্রে বাস্কেটবল, NFL, বেসবল জনপ্রিয়। তো তারা আসলে ইউরোপ এবং বিশ্বের অন্যান্য জায়গায় যে ফুটবলের যে জার্গনগুলো আছে বা ফুটবলের যে স্ল্যাংগুলো আছে, মজার অদ্ভুত ধরনের কিছু শব্দ ব্যবহার করা হয়, এগুলোর সাথে তারা এবার পরিচিত হতে যাচ্ছেন। তো আমরা এই বিষয়গুলো নিয়ে একটা প্রতিবেদন আজকে ছাপা হয়েছে আমাদের টাইমস অফ বাংলাদেশে, এবং একেবারেই আমি উদাহরণ দিতে চাচ্ছি হালকা শব্দেই যে উদাহরণগুলো আমরা ব্যবহার করেছি লেখাটিতে। তার মধ্যে প্রথমটি আমার যেটি মনে আসছে যে স্কুইকি বাম টাইম। আচ্ছা, স্কুইকি বাম টাইমটা কি জিনিস? স্কুইকি বাম টাইমটা একটা ব্রিটিশ ফ্রেজ। এটিকে জনপ্রিয় করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। স্কুইকি বাম টাইমটা হচ্ছে আপনার যে কোনো একটা উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ 5-7 মিনিট আপনি যখন
চেয়ারে আপনি ঠিক স্থির বসে থাকতে পারছেন না, আপনি নড়াচড়া করছেন, তখন যে চেয়ারে একটা স্কুইকি সাউন্ড হয়, ওখান থেকে একটা স্কুইকি বাম টাইম। স্কুইকি হচ্ছে শব্দটা, বাম হচ্ছে আপনার পেছনের অংশ বা পশ্চাৎদেশ, এবং টাইম সময়। তো এই ধরনের মজার একটা টার্ম ইংল্যান্ডে অনেক প্রচলিত, যেটা অ্যালেক্স ফার্গুসন প্রচলন করে দিয়েছেন, মানে সাসপেন্স, উত্তেজনাপূর্ণ একটা শেষ সময়টুকু। হ্যাঁ। তারপর আরেকটা, যারা ফুটবল দেখেন স্পেশালি বাংলাদেশে ওটা এখন চলে এসেছে, পার্ক দ্য বাস। ফুটবলার এটা প্রচলন করেছিলেন জোজে মরিনিও। পার্ক দ্য বাস হচ্ছে আপনি যখন কোনো দলের বিপক্ষে এগিয়ে গেলেন, কিংবা একটা অত্যন্ত শক্তিশালী দল, আপনার আক্রমণ করে গোল পাওয়ার সম্ভাবনা নেই, আপনাকে এখন রক্ষণই করতে হবে, ডিফেন্সই করতে হবে। তো মরিনিও বলেছিলেন যে এমনভাবে ডিফেন্স করতে হবে যেন ডিফেন্স লাইনের সামনে একটা বাস পার্ক করে রাখা আছে আড়াআড়ি ভাবে, এবং ওটা কেউ পার হতে পারছেন না, মানে একদম জমাট ডিফেন্স। তো এটাকে বলা হয় পার্ক দ্য বাস। তো এই টার্মটাও অনেক জনপ্রিয়, আমাদের বাংলাদেশেও যারা নিয়মিত ফুটবল দেখেন তাদের কাছে এটা জনপ্রিয়, কিন্তু আমেরিকায় আসলে বা কানাডায়, মেক্সিকো আরেকটি দেশ এবার সহ-আয়োজক, তাদের কাছে এটা অনেক জনপ্রিয়, কারণ তারা ফুটবলের কালচারটা অনেক বড়। তারপরে এরকম আরো বেশ কিছু উদাহরণ মনে পড়ছে। নাটমেগ একটা রয়েছে। নাটমেগ আমরা জানি যে একটা ফল, কিন্তু ফুটবলের পরিপ্রেক্ষিতে নাটমেগটা অনেকদিন ধরেই চলে আসছে ইউরোপিয়ান ফুটবলে। সেটা হচ্ছে আপনি যখন প্রতিপক্ষ ডিফেন্ডারের দু পায়ের মাঝখান দিয়ে বলটা বের করে নিবেন, এটাকে বলে নাটমেগ করা হয়েছে। তো এই ধরনের একটা পরিভাষা আছে। তার মানে এইসব শব্দগুলো এখন আমেরিকায় আসলে বলা হচ্ছে যে পৌঁছে যাচ্ছে, এই বিশ্বজুড়ে ভক্তদের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টার্মিনোলজি। তো বিশ্বকাপের আসলে কিন্তু সৌন্দর্যটা এখানেই, যেটা শুধু আসলে খেলা না, এটা কিন্তু বহু দেশের সংস্কৃতিরও একটা সম্মিলন, এবং শুধু যে শব্দগুলো যাচ্ছে সেটা কিন্তু না, বিশ্বের 48টি দেশ খেলছে, এবং দেখতে তো হয়তো 100-র বেশি দেশের লোক যাবে না আমেরিকায়, এবং আমেরিকা বিশাল একটা ডায়াসপোরা অলরেডি থাকেন, সেখানে বিভিন্ন দেশের ডায়াসপোরা আছে। তাদের আচার আচরণ, পোশাক, গান বাজনা, উদযাপন করার ধরন সবই কিন্তু আলাদা, এবং এই জিনিসগুলোর আসলে কালমিনেশনটাই হচ্ছে ওয়ার্ল্ড কাপ। মানে একসাথে যখন এই সবগুলো জিনিস মিশে আসে, এ কারণে এটাকে বলা হয় যে বিশ্বের সব থেকে বড় ক্রীড়া আসর। ধন্যবাদ দীপ্ত স্যার, আপনাকে ধন্যবাদ।